Welcome to Suspense by Mo. সাসপেন্স বাই মোয়ের অলৌকিক গল্পের সম্ভারে আমার আজকের নিবেদন শাহরিয়ার কবিরের লেখা নিশাচরের বাড়ি। গল্পটি আমি সংগ্রহ করেছি কালিদাস ভদ্র মহাশয় দ্বারা সম্পাদিত বিশ্বসেরা অলৌকিক গল্প বইটি থেকে। গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌমিতা সাহা দত্ত, আর গল্পটির মূল চরিত্রে রয়েছেন রাঙা দাদু, ডাক্তারবাবু ও অজ্ঞাত পরিচয় পুরুষ ও মহিলা। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। শাহরিয়ার কবিরের লেখা নিশাচরের বাড়ি। ভয় পেতে যে মজা লাগে রাঙা দাদুর গল্প না শুনলে শামুরা কোনো দিন বুঝতে পারত না। নিশির গল্প শোনার পরদিন সকালে ওরা জানতে পারল মাঝরাতে ছোট নিশির ডাক শুনেছে। রাতের আসরে একথা রাঙা দাদুর কানে যেতেই তিনি দোয়া পড়ে ওর বুকে ফু দিলেন, বললেন, খবরদার, রাতে কেউ 4 বার ডাক না ডাকলে দরজা খুলবি না। শামু বলল, তুমি যে বলো আমাদের পীরের বংশ, ওরা কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না? রাঙা দাদু কাষ্ঠ হাসলেন। পীর ছিলেন আমাদের দাদা পরদাদারা, ওদের দোয়া আছে বলে এই আমি এখনো এত কিছুর পাল্লায় পড়েও বেঁচে আছি। তোরাও যেমন যখের বাড়িতে দিব্যি আছিস, মুরুব্বির দোয়া না থাকলে এমন হয় না। তবে দিন যত যাবে দোয়ার জোর তত কমবে। তোরা তো আর সেসব আমল করিস না। বুঝি না তোদের বাপ চাচারা কি শিক্ষা দিয়েছে তোদের। ছোটনকে নিশি ডেকেছিল বলে সারাদিন ভারী ডাট নিয়ে ঘুরে বেরিয়েছে। বলল, আর কিসের পাল্লায় পড়েছিলে রাঙা দাদু, তাই বলো না। আলবোলার নল ঠোঁটের ফাঁকে ফাঁকে গুজে গুড়ুর গুড়ুর শব্দ করতে করতে রাঙা দাদু বললেন, কত কিছুর পাল্লায় পড়েছিলাম বলে শেষ করা যাবে? কেন যাবে না? একটা একটা করে বলোই না, সবটুকু বলতে হবে। ছোটরা সবাই আবার হইচই শুরু করে দিল। শোন তাহলে। একটু নড়ে চড়ে তাকিয়ায় ঠেস দিয়ে আরাম করে বসলেন রাঙা দাদু। আমি তখন বড়দার খড়ম পেটা খেয়ে বাড়ির পাট মিটিয়ে দিয়েছি। কয়েক বছর বন বিভাগে চাকরি করে সেটাও ছেড়ে দিলাম। কিছু তো একটা করে খেতে হবে। ঢুকলাম এক ওষুধের কোম্পানিতে। ওদেরই কাজে সেবার আমাকে সুন্দরবনের কাছাকাছি এক জায়গায় যেতে হয়েছিল। জায়গাটা খুলনা থেকে ২৬ মাইল দক্ষিণ পশ্চিমে। কোনো রকমে চলার মতো রাস্তা হয়েছে, তবে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে যে সে রাস্তায় কোনো মেরামতের ছাপ পড়েনি এটা যে কেউ দেখে বলে দিতে পারবে। ভাগ্যিস জিপে যাচ্ছিলাম, অন্য কোনো গাড়ি হলে সামলানো কষ্ট হতো। নিজেই চালাচ্ছিলাম, সঙ্গে আর কেউ ছিল না। ঝাঁকুনির ভয়ে খুব আস্তে আস্তে চালাতে হচ্ছিল। ভাঙা রাস্তার জন্য ইউনিয়ন কাউন্সিলকে দায়ী করলে একটু অবিচার হবে। রাস্তার দুপাশে জনমানুষের বিশেষ সাড়া শব্দ নেই। তখন পৌষের শেষ বিকেল। কদাচিৎ পথে খড়ের বোঝা মাথায় 2-1টা লোক চোখে পড়েছিল। ঘরবাড়িও দূরে দূরে। পুরো অঞ্চলটাকে কেমন পরিত্যক্ত বলে মনে হচ্ছিল। দেখে মনে হলো বহুদিন আগে হয়তো এখানে লোকজনের আনাগোনা ছিল, বসতি ছিল। হয়তো কোনো কারণে জায়গা এমন বিরান হয়ে গেছে। যাচ্ছিলাম এক হাটে, সেখানে একজন ডাক্তারকে কিছু ওষুধের প্যাকেট দিয়ে আসতে হবে। রাতটা তার ওখানে কাটিয়ে সকালের দিকে ফিরে আসবো। আমার উপর মোটামুটি এরকম নির্দেশ দেওয়া ছিল। ভাবলাম ডাক্তারের কাছেই শোনা যাবে জায়গাটার এই দৈন্যদশা কেন। বাইরে কোথাও খাবার অভ্যাস আমার তখনও হয়নি, সেজন্য ছোট্ট একটা টিফিন ক্যারিয়ারে রাতের জন্য কিছু খাবার নিয়েছিলাম। কতটুকু পথ পেরিয়েছে ঠিক বলতে পারবো না। মাইল মিটার দেখে উঠলেও কোনো লাভ হলো না। আমার নড়বড়ে জিপটি স্পিডের কাটা, মাইলের ঘর সবকিছু যেন পৌষের কনকনে হাওয়ায় জমে গিয়েছিল।
কোনোটাই কোনো কাজ করছিল না। তাতে মাথা ব্যথার কোনো কারণ ছিল না, ব্রেকও ভালো কাজ করছিল না, তাতেও ভয় পাওয়ার কোনো কারণ ছিল না, কারণ আমি যথেষ্ট আস্তে আস্তে চালাচ্ছিলাম তো বটেই, তাছাড়া পথে মানুষ দূরে থাক, কুকুর বেড়ালো চোখে পড়ছিল না। মধ্যে কথা কোনো রকম বিপদেরই সম্ভাবনা ছিল না। আপন মনে দিব্যি খোশ মেজাজেই যাচ্ছিলাম। অবশ্য আকাশ থেকে সূর্য তখনও বিদায় নেয়নি, তাতে কিছু যায় আসে না। কিন্তু বিপদ বাঁধল তখনই, যখন ঘং ঘং ঘুয়াং একটা বিদ্যুটের শব্দ করে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। বারবার স্টার্ট নিতে গিয়েও কোনো ফল হলো না। ফুয়েল ঠিকই আছে, নেমে বনেট খুলে দেখলাম ব্যাটারি ডাউন হয়ে গেছে, যার সাধারণ অর্থ হলো ধাক্কা না লাগালে ইঞ্জিন আর কথা কইবে না। অন্ধকার হতে না হতেই চোখে অন্ধকার দেখলাম। রাস্তার যে অবস্থা, নিজে সুইচ অন করে ধাক্কা দেওয়া যে একেবারেই অসম্ভব। একথা ভাবতে ভাবতে আমার গা হিম হয়ে গেল। আমি কেন, আমার 3 গুণ বেশি জোরালো কেউ যদি থাকতো, সেও যে কিছু করতে পারতো না, এ আমি হলপ করে বলতে পারি। ডিটেকটিভ বইয়ে পড়েছি, মরিয়া হয়ে মানুষ নাকি অনেক অসাধ্য সাধন করতে পারে। কয়েকবার চেষ্টা চালালাম, গাড়ি এক চুলও নড়ল না, বরং আমি পাহড়কে মাটির সাথে বুক মেলালাম। মনে হলো বইয়ে এমন মিছে কথাও লেখে। সেই লেখকগুলোকে পেলে তখন আমার গাড়ি ঠেলতে লাগিয়ে দিয়ে বাহাদুরি দেখতাম। অবশ্য সবাইকে একসঙ্গে নয়, এক এক করে। আগেই বলেছি যে জায়গাটা গা ঘেঁষে রয়েছে সুন্দরবন। রাতের বেলা একটা রয়্যাল বেঙ্গলের সাথে যে মোলাকাত হবে না, এ কথা জোর গলায় কেউ বলতে পারবে না। যারা সুন্দরবনের কাছাকাছি থাকে তারা জানে পৌষের 1 প্রহর রাতেই বাঘেরা বন থেকে বেরিয়ে ভদ্রলোকের মতন ঘোরাঘুরি করে, আর সুযোগ মতন একজনকে পেলে দিব্যি ঘাড় মোটকে বনের ভেতর সটকে পড়ে। পাশের ক্ষেতে ধান কাটা হয়ে গেছে, পুরো জমি খা খা করছিল। সে মুহূর্তে আমার মনে হলো শূন্য জমিটায় যেন প্রচুর সর্ষে ফুল ফুটে আছে, কেমন যেন সবুজ হলুদ। ভয়ে আমি দিশেহারা হয়ে উঠলাম। আন্দাজের উপর হিসেব করলাম আমাকে আরো মাইল 6 পথ পার হতে হবে, যদি হাটে যাবার কোনো ইচ্ছে থাকে। অবশ্য বাঘের পেটে যাবার ইচ্ছে হলে 1 গজ হাঁটার কষ্ট স্বীকার করাও কোনো মানে হয় না। গন্ধে গন্ধে তারা ঠিকই খুঁজে বের করে নেবে। মানুষ চিনতে ভুল হয় শুনেছি, কিন্তু বাঘের ভুল হয়েছে এরকম কথা আমি কখনো শুনিনি। বাঘের পেটে যাবার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না। তবু হেঁটে যেতে পথেই ভুল করে বাঘের পেটে যে যাব না, এ নিরাপত্তা মানুষ দূরে থাক, খোদ বাঘও দিতে পারতো না। এ নিয়ে বেশিক্ষণ মাথা ঘামানোও নিরাপদ নয়। পৌষের সন্ধ্যার নরম সূর্যটা ডুবতে ডুবতে আমার অবস্থার কথা ভেবে হয়তো আফসোস করছিল। তবে রসিকতা করার জন্য অন্যান্য দিনের চেয়ে সেদিন যে বেশি তাড়াতাড়ি ডুবছিল, এতে কোনো সন্দেহ রইল না। আসন্ন রাতে সম্ভাব্য কিছু ঘটনার কথা মনে হতেই আমি একেবারে মরিয়া হয়ে উঠলাম। বাঘ ছাড়া চোর ডাকাতের কথাও মনে হলো। সুন্দরবন অঞ্চলটা চোর ডাকাতের খ্যাতি যথেষ্ট, কেউ কম ভয়াবহ নয়। রাতের আগেই আমাকে একটা আস্তানা খুঁজে বের করতেই হবে। চারপাশে তাকালাম, চিৎকার করলাম, চমৎকার প্রতিধ্বনি হলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কোথাও কোনো সাড়া শব্দ নেই। অবাক হলাম, সন্ধ্যের সময় অথচ একটা পাখির ডাকও শুনতে পেলাম না। চারপাশে তাকে আবার চিৎকার করলাম, কেউ আছো এখানে? প্রতিধ্বনিত হলো, এখানে। সঙ্গে সঙ্গে আমি ভীষণ চমকে উঠলাম। ঠিক সেই মুহূর্তে সূর্যটা হারিয়ে গেল। পাগলের মতো এখানে ওখানে ছোটাছুটি করতে লাগলাম, কোথাও যদি মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যায়। পশ্চিমে বেশ দূরে একটা টিলার মতো দেখতে পেলাম। হঠাৎ দেখি সেখানে একজন মানুষ বসে আছে। চমকানোর কারণ, এখানে যে টিলা আর মানুষটিকে আগে লক্ষ্য করিনি। মানুষটি কে, আগে কোথায় ছিল, এসব কথা না ভেবেই ছুটলাম টিলার দিকে। মানুষের সঙ্গ লাভই তখন আমার কাছে সবচেয়ে বেশি জরুরি। সূর্য নেই। টিলার কাছে পৌঁছতে পৌঁছতে আলোর শেষ রেশটুকু আকাশ থেকে মুছে গেল। একটা ফিকে কুয়াশা ভেজা অন্ধকার নামতে লাগলো চারপাশে। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে মানুষটির কাছে এসে দাঁড়ালাম। অবাক হয়ে দেখি একজন মহিলা, ভদ্র মহিলাই বলা উচিত, মাথায় কাপড় দেওয়া। তখন তিনি আমার দিকে তাকাননি, হয়তো লক্ষ্য করেননি। পশ্চিম আকাশে তাকিয়েছিলেন পাথরের মূর্তির মতো। দম নিয়ে বললাম,
আপনার আপনার বাড়িতে রাত কাটানোর একটু আশ্রয় পাবো কি? আমি হাটে। না। আমাকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে কর্কশ স্বরে বললেন ভদ্রমহিলা, যেন তিনি একথা বলার জন্য তৈরি হয়েছিলেন। আমার বাড়িতে অসুবিধা আছে। বলে ঘুরে তাকালেন। আমি একটু চমকে উঠলাম। ভদ্রমহিলার মুখটা আগুনে পড়ে বিচ্ছিরিভাবে ঝলসে গেছে। একটা চোখ নেই। অপর চোখটি সেই সন্ধে আলোতে দেখলাম ভয়ানক রক্তাক্ত আর বীভৎস রকম বাইরে ঠেলে বেরিয়ে এসেছে। আমি একটু ইতস্তত করলাম, কিন্তু ভেতরে ভেতরে আমি মরিয়া হয়ে উঠেছি। আশ্রয় যেভাবে হোক পেতেই হবে। অপরাধীর মতন মাথা নিচু করে বললাম, বড় বিপদে পড়েছি মা। হাটে যাবার কোনো পথই দেখছি না। গাড়িটা হঠাৎ বিকল হয়ে গেছে। দয়া করে দয়া করে আমাকে আপনার ছেলের মতো ভাবুন। ভদ্রমহিলা ফিসফিস করে বললেন। ছেলে? ভয়ে আমি ব্যাকুল হয়ে বললাম, ছেলেই মনে করুন মা। আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে তিনি আপনারই মতো হতেন। তিনি বিড়বিড় করে উচ্চারণ করলেন, মা, মা। কি যেন ভাবলেন তিনি। আবার ঘুরে পশ্চিমের আকাশে তাকালেন। খুব আস্তে করে বললেন, বাড়িতে আমি একা থাকি। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমার জন্য আপনাকে কিছুই করতে হবে না মা। তিনি তেমনি আস্তে আস্তে বললেন। আমার সে ক্ষমতাও নেই। তারপর ঘুরে বললেন, এসো আমার সঙ্গে। কথা না বলে অনুসরণ করলাম। প্রচুর গাছ, অনেক বছরের পুরনো শাল আর দেবদারু, রীতিমতো ঠাস বুনোট। এর জন্য গাছের ভেতরের মস্ত দোতলা বাড়িটা আগে চোখে পড়েনি। বহু বছরের ঝড়ঝাপটা এ বাড়ির ওপর দিয়ে বয়ে গেছে। চেহারা দেখেই বোঝা যায় দরজা জানলা ভাঙা, কোথাও একেবারেই নেই। পলেস্তারা খসে ইট বেরিয়ে এসেছে। সারা দেয়ালে অশ্বত্থ আর বটের চারা স্বচ্ছন্দে শেকড় মেলে দিয়েছে। অনেকটা পোড়ো বাড়ির মতো মনে হলো। অনেকগুলো প্রশ্ন মনে ভিড় জমালো। এই বিরান জায়গায় কেন এই বাড়িটা? ভদ্রমহিলা কেন একা থাকেন? একা তার চলে কি করে? এমনি তো আরো অনেক প্রশ্ন, কিন্তু সব আমাকে চেপে যেতে হলো। ভদ্রমহিলা বাড়ির ভেতরে ঢুকতেই চৌকাঠ ধরে থমকে দাঁড়ালেন। বিস্মিত হয়ে আমিও দাঁড়িয়ে পড়লাম। তিনি পেছনে না তাকিয়ে বললেন, দেখো, তোমাকে একটা কথা বলবো। তোমার ভালোর জন্যই বলছি। আমার বাড়িতে অনেক কিছুই তুমি দেখতে পাবে, যাতে তোমার প্রশ্ন জাগতে পারে। আমি চাই না তুমি কোনো প্রশ্ন করে আমাকে বিরক্ত করো। সব কিছু সহজভাবে নিতে চেষ্টা করো। বলেই তিনি ভেতরে ঢুকলেন। আমি আবার তাকে অনুসরণ করলাম। তখন আমার ভয় হলো, চোর ডাকাতের হাতে পড়িনি তো? বলা যায় না। হয়তো এসে আড্ডা চিনে গেছি বলে আমাকে এভাবে এখানে আনা হয়েছে। কিন্তু তাও হচ্ছে কোথায়? আমি নিজেই যে জোর করে এসেছি। হতেও পারে হয়তো ভদ্রমহিলা ভালো বলেই আমাকে বারণ করেছিলেন। তাহলে আমি যেচেই ডাকাতের আড্ডায় এসে পড়েছি? ভেবে কোনো কুলকিনারা পেলাম না। জীবনে বহুবার বিপদে পড়েছি, বহু অভিজ্ঞতাও হয়েছে, যার জন্য বহু বিপদের হাত থেকে অভাবনীয় উপায়ে রক্ষাও পেয়েছি। আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে বিপদে কখনো উত্তেজিত হয়ে মাথা গরম না করা। যতক্ষণ তুমি ঠান্ডা মাথায় থাকবে ততক্ষণ বিপদের হাত থেকে উদ্ধার পাওয়ার কথা ভাবতে পারবে, কিন্তু যেই তুমি উত্তেজিত হয়েছ তখন আর রক্ষে নেই। সবকিছু গোলমাল হয়ে যাবে। অনেক সহজ পথও তুমি ভুলে যাবে। আর কখনো হাল ছাড়তে নেই। তোমার বিশ্বাস যতক্ষণ বইছে ততক্ষণ তুমি বাঁচার আশা করতে পারো। বুদ্ধিটাকে যত পারো খেলাতে চেষ্টা করবে। আমি ঠিক করে ফেললাম একেবারে বেঘরে মরা অসম্ভব। আমাকে তৈরি থাকতে হবে। পালানোর চেষ্টা করা উচিত হবে না। আমার কাছে এ জায়গার কোনো ঠিকানাই জানা নেই। কিন্তু ডাকাতের সব নখদর্পণে থাকার কথা। যে মুহূর্তে তারা খবর পাবে আমি পালিয়েছি, তখনই সতর্ক হয়ে যাবে। তখন কেন জানি না আমার মনে হচ্ছিল এ ভদ্রমহিলা আমার কোনো ক্ষতি হতে দেবে না। তার কথা মতো চলাটাই সবচেয়ে বেশি উচিত হবে। অনেকগুলো ঘর পেরিয়ে একটা ঘরে এসে তিনি বললেন, তুমি এ ঘরে থাকতে পারো। চাদরটা ঝেড়ে ফেলো, আমি একটা কম্বল এনে দিচ্ছি। ঘরটা প্রকাণ্ড। আসবাবপত্র খুব বেশি ঠাহর হলো না। তাকে বললাম, আমার খাবারগুলো গাড়িতে রয়ে গেছে, আপনি যদি বলেন তাহলে নিয়ে আসি। রাত বেশি হলে অসুবিধা হতে পারে। তিনি একটু চঞ্চল হয়ে উঠলেন।
আগে কেন আনোনি? এক্ষুনি যাও, ছুটে যাবে আর আসবে। আমি দরজায় দাঁড়াচ্ছি। আমি ছুটলাম, এক দৌড়ে রাস্তায় গাড়িটার কাছে এলাম। টিফিন ক্যারিয়ারটা নিলাম, একটা টর্চ নিলাম, আর কি মনে হতে হাত দেড়েক লম্বা লোহার স্ক্রুড্রাইভারটাও কোমরে গুঁজে নিলাম। ভদ্রমহিলা রাত হবার কথায় কেন চঞ্চল হয়ে উঠেছিলেন ঠিক বুঝে উঠতে পারছিলাম না। শুধু মনে হলো তিনি সত্যিই আমার ভালো চান। টর্চের আলো ফেলতে ফেলতে আসছিলাম, তিনি দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়েছিলেন। আমি আসতে খুব শান্ত অথচ কঠিন গলায় আস্তে আস্তে বললেন, আমার এখানে টর্চ জ্বালাতে পারবে না, আলো আমি সইতে পারি না। থতমত খেয়ে বললাম, তাই হবে মা। তিনি এবার নরম স্বরে বললেন, ঘরের দরজা ভালোভাবে বন্ধ করবে, খাবার খেয়েই শুয়ে পড়ো। মাথা নেড়ে ঘরে ঢুকলাম। তিনি চলে গেলেন। টপ করে একবার টর্চ জ্বাললাম। উঁচু পুরনো আমলের খাট, চাদরটা টান করে বিছানো, একটা কম্বল ভাঁজ করা। লক্ষ্য করলাম চাদর এবং কম্বল দুটোরই এক কোণের কাছে বেশ কিছুটা জায়গা পুড়ে গেছে। ঘরের একদিকে সেকেলে নকশা আঁকা বিরাট ড্রেসিং টেবিল, আর একদিকে একটা সিন্দুক, প্রায় পুরো দেয়াল জুড়ে সিন্দুকটা। ঘরের দেয়ালের বেশিরভাগ পলেস্তেরা খসে পড়েছে, আগুনের ধোঁয়ার কালচে দাগ এখানে সেখানে। সিন্দুকের ওপর টিফিন ক্যারিয়ারটা রাখলাম। এক এক করে 3টে বাটি খুললাম, পরোটা, ভাজি, ডিম আর পুডিং। বসতেই পানির কথা মনে হলো। টর্চ জেলে ঘরের চারপাশে পানির কোনো রকম ব্যবস্থা দেখতে পেলাম না। অবশ্য এখানে পানি না থাকা খুবই স্বাভাবিক, বরং থাকলে সেটা অস্বাভাবিক হতো। কিন্তু পানি না হলে যে একেবারেই চলবে না। বাড়ির ধারে কাছে টিউবওয়েল কিংবা কুয়ো নিশ্চয়ই আছে। এই ভেবে টর্চ আর টিফিন ক্যারিয়ারের একটা বাটি হাতে বেরিয়ে পড়লাম। টর্চ বেশি জ্বালাতে সাহস হচ্ছিল না, কখন সেই ভদ্রমহিলা দেখে বিরক্ত হন। ঘর থেকে বেরিয়ে কিছু দূর যাবার পর হঠাৎ সেই ভদ্রমহিলা পেছন থেকে ডাকলেন, দাঁড়াও, কোথায় যাচ্ছ? টর্চ নিভিয়ে বললাম, পানির জন্য যাচ্ছি। কোথায় পানি? কর্কশ গলায় আমাকেই প্রশ্ন করলেন তিনি। আমতা আমতা করে বললাম, এদিকে কোনো টিউবওয়েল কি? কে বললে এখানে পানি পাওয়া যাবে? ভদ্রমহিলার গলার স্বর আরো কর্কশ হয়ে উঠল। ঘরে যাও, রাতে ঘর থেকে কোথাও বেরোবে না। অপরাধীর মতন ঘরের উদ্দেশ্যে পা বাড়ালাম। ভদ্রমহিলা চলে গেলেন। ঘরে ঢুকতে হঠাৎ খট করে একটা শব্দ হলো। টর্চের আলো ফেললাম, কেউ কোথাও নেই। মনে হলো ভুল শুনছি না তো। বুকটা একটু কেঁপে উঠল। ভুল কেন শুনবো? আমার মাথাকে ঠান্ডা রাখতে পারছি না। কিন্তু মাথা গরম করলে একটা অঘটন ঘটবে এরকম একটা ধারণা আমার এ বাড়িতে পা দেওয়ার পরপরই জন্মেছিল। সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে দিলাম। সামান্য কিছু খেয়ে শুয়ে পড়ার দরকার, এই ভেবে সিন্দুকটার কাছে গেলাম। টর্চের আলো ফেলতে চমকে উঠলাম। এ কি, টিফিন ক্যারিয়ারের খাবারগুলো কোথায়? একটু আগে যেখানে দুটো পরোটা, দুটো ডিমের মামলেট, ফুলকপি আর আলু ভাজি ছিল, কিছুই নেই। শুধু পুডিংটুকু অক্ষত অবস্থায় রয়েছে। কে এলো এই ঘরে? ভদ্রমহিলা ছাড়া এ বাড়িতে আর কেউ আছে বলে মনে হয় না। তবে কি তিনি? তার সঙ্গে তো দেখাই হলো। এত কম সময় তার পক্ষে খাবারগুলো সরানো সম্ভব নয়। তাছাড়া তিনি এ রসিকতা কেন করবেন? আবার মনে হলো হয়তো বাড়িতে লোকজন নেই, খাবার কিছু নেই, বাইরের লোকের কাছে চাওয়াটা লজ্জার কাজ মনে করে। তার চেয়েও বেশি লজ্জার কাজ আমার অগোচরে তাকে করতে হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের একটা জবাব খুঁজে নিচ্ছিলাম। পুডিংটুকু খেয়ে এ নিয়ে হয়তো আর মাথা ঘামাতাম না, কিন্তু পুডিং খেয়ে সিন্দুকটার ওপর থেকে যখন উঠেছি তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল, যার কথা মনে হলে আজও বুক কেঁপে ওঠে। টর্চটা খাবার সময় জেলেই রেখেছিলাম, বসেছিলাম সিন্দুকের ওপরে। খাবার শেষ হলে মনে হলো সিন্দুকের ভেতর থেকে কে যেন ওপরের দিকে চাপ দিচ্ছে। নামতেই সিন্দুকের ডালাটা সামান্য ফাঁক হলো, সঙ্গে সঙ্গে শরীরের সব রক্ত আমার মাথায় উঠে এলো। টর্চের আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম আমার টিফিন ক্যারিয়ারের পরোটা যার কিছুটা অংশ তখন সিন্দুকের ভেতরে আর বাকিটা বাইরে, ধীরে ধীরে সিন্দুকের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভারী ডালাটা পড়ে গেল। পাগলের মতন সিন্দুকের ডালাটা প্রাণপণে ওঠাতে চেষ্টা করলাম। হাত লাগানোর পর মুহূর্তেই মনে হলো এই অসাধ্য সাধন আমার মতো 10 জনের পক্ষেও সম্ভব নয়। ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক আর ভৌতিক বলে মনে হলো। এ বাড়িটা মানুষের ধরা ছোঁয়ার বাইরে, অন্য কোনো অশুভ শক্তির প্রভাব রয়েছে।
সমস্ত কিছু অশরীরী কোনো শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মানুষের কোনো ক্ষমতা এখানে কাজে লাগবে না। আমার ভেতর থেকে কে যেন বলে উঠলো, পালাও, আর এক মুহূর্তে এখানে থাকা উচিত হবে না। টর্চ জ্বালবো না, মহিলাটি টের পেয়ে যেতে পারেন। আস্তে আস্তে পা টিপে দরজার কাছে এলাম। ফুট করে ছিটকানিটা নামিয়ে দরজাটা ফাঁক করলাম, আর সঙ্গে সঙ্গে ভূত দেখার মতন চমকে উঠলাম। দরজার সামনে সেই মহিলাটি দাঁড়িয়ে। বারান্দায় ওপাশ থেকে আসা চাঁদের আলোয় মহিলাকে ভয়ানক মনে হলো। চাপা কণ্ঠস্বর শুনতে পেলাম। কোথায় যাচ্ছ? আমি বললাম, চলে যাব, এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আপনি আপনি আমাকে যেতে দিন। আমার গলার স্বর কাঁপছিল, পুরো শরীরটা কাঁপছিল। মহিলার পেছন থেকে ভারী ফ্যাসফ্যাসে গলায় কে যেন বলল, এখান থেকে কেউ জীবিত ফিরে যেতে পারে না। লম্বায় 6.5 ফুটের মতো, গায়ে ভারী আলখাল্লা একজন পুরুষ সামনে এগিয়ে এলো। মহিলাটি চঞ্চল হয়ে উঠলেন। পুরুষটিকে হাত দিয়ে সরিয়ে কঠিন স্বরে বললেন, না, এর কোনো ক্ষতি তুমি করতে পারবে না। পুরুষটি ধাক্কা মেরে মহিলাটিকে মাটিতে ফেলে দিল। সরো, পথ ছাড়ো, ওদের জন্য অনেক রক্ত লাগবে, মানুষের রক্ত, এভাবে একে ছেড়ে দিতে পারি না। আমি শুধু অনুভব করছি, এখনো জ্ঞান হারাইনি। এক পা দুপা পিছিয়ে গেলাম। লোকটা আস্তে আস্তে এগিয়ে এলো। আমি আরো পিছিয়ে গেলাম। ছুটে যাওয়ার শক্তি আমি হারিয়ে ফেলেছি। লোকটি আমার অক্ষমতার কথা জেনে আস্তে আস্তে এগুচ্ছে। আমি আরো পিছিয়ে গেলাম। পা দুটো অসম্ভব ভারী হয়ে এসেছে। পেছনের দেয়ালের সঙ্গে আমার পিঠ ঠেকলো। আর যাবার পথ নেই। লোকটা এক পা করে এগিয়ে আসছে, হাত দুটো সামনে মেলে ধরে। আর দু পা এগিয়ে এসে লোকটা আমার গলা টিপে ধরবে। দেখেই মনে হয় অসুরের শক্তি রয়েছে ওর গায়ে। তখনই আমার মনে হলো, আমি এখনো বেঁচে আছি, আমাকে বাঁচতে হবে। শরীরে শক্তি ফিরে পেলাম। কোমরে বেল্টে গোজা স্ক্রুড্রাইভারটার কথা মনে হলো। আর এক পা, বাঁ হাতে টর্চটা লোকটার ঠিক মুখের ওপর জেলে ধরে ডান হাতে বিদ্যুৎ বেগে স্ক্রুড্রাইভারটা চোখের ভেতর ঢুকিয়ে দিলাম। একটা বড় চিৎকার করে লোকটা দু হাতে মুখ ঢাকলো। সেদিকে ভ্রুক্ষেপ না করে আমি ছুটে বেরিয়ে গেলাম। আমি ছুটছিলাম, পেছনে ভারী পায়ের শব্দ। টর্চটা জেলে আমি প্রাণপণে ছুটছি। পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছি। যেভাবেই হোক এ পিশাচপুরি থেকে আমাকে পালাতে হবে। রাস্তায় উঠে ছুটছিলাম সামনের দিকে। সেরাতে এরকম ছুটতে ছুটতেই ডাক্তারের বাড়ি গিয়েছিলাম। ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারাই। পরে আমার সব কথা শুনে ডাক্তার 1 মিনিট থ মেরে বসে রইলেন। তারপর বললেন, আপনি বেঁচে আছেন তাহলে? আমি বললাম, বেঁচে আছে দেখতেই পাচ্ছেন। ও বাড়িতে ওরা কারা? ডাক্তার একটু ইতস্তত করে বললেন, ওরা কোনো জীবিত মানুষ নয়, আবার মৃতও নয়। বহুকাল আগে ওটা ছিল একটা অত্যাচারী জমিদারের বাড়ি। ভয়ানক অত্যাচারী ছিল জমিদার। অনেকে মারবার চেষ্টা করেছিল, পারেনি। জমিদার ছিল পিশাচ সিদ্ধ। একদিন গ্রামের সমস্ত প্রজা খেপে গিয়ে জমিদারের বাড়ি আগুন ধরিয়ে দেয়। বাড়ির সবাই পুড়ে মরে। পরে লোকেরা দেখলো পিশাচরা মরেনি, মানুষের রক্ত খেয়ে ওরা বেঁচে রয়েছে। শেষে আস্তে আস্তে একসময় পুরো গ্রামটাই বিরান হয়ে গেল। রাঙা দাদুর গল্প শেষ হতেই বড় বিবি দাদু এসে তাড়া লাগালেন। তোদের খাবার নিয়ে বৌমারা কতক্ষণ বসে থাকবে? শিগগির নিচে গিয়ে খেয়ে আয়। রামু ফিসফিস করে শ্যামুর কাছে জানতে চাইল, পিশাচেরা কি ডিম পরোটা খায় দাদা? শ্যামু চাপা গলায় ধমক দিল, চুপ কর হাদা, রাঙা দাদুর কানে গেলে আর গল্প শুনতে হবে না। এতক্ষণ আপনারা শুনছিলেন শাহরিয়ার কবিরের লেখা নিশাচরের বাড়ি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর গল্পটি কেমন লাগলো, গল্প সম্বন্ধে কোনো সাজেশন দেওয়ার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রিপশনের মূল্য আমার কাছে অপরিসীম। আর আপনাদের সাবস্ক্রিপশন ছাড়া এই চ্যানেলটি আমার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
আপনারা এতদিনে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন। যদি না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি গল্প ছাড়ার সঙ্গে সঙ্গে তা পৌঁছে যায় আপনাদের কাছে। পাশে থাকবেন এই আশা রেখে আজ তবে এই পর্যন্তই রাখি। ধন্যবাদ বন্ধুরা।